দম্ভ, হিংসা আর আইন ভঙ্গে সর্বদা শাসকেরই কিন্তু ক্ষতি হয়। বঙ্গ রাজনীতিতে দম্ভ এবং হিংসার প্রভাব নিয়ে দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত সমৃদ্ধ দত্তের বিশ্লেষণ উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। বঙ্গ সমাজ এবং রাজনীতিতে সবথেকে দ্রুত হারে বিগত কয়েক দশক ধরে বেড়েছে দম্ভ, হিংসা এবং আইন ভঙ্গ। এই তিনটেই ছোঁয়াচে এবং নিয়ন্ত্রণহীন। 1975 সালে শুরু হওয়া জরুরি অবস্থার সময় ট্রেন সঠিক সময়ে চলছিল, সরকারি দপ্তরে কাজ হচ্ছিল নিয়ম মতো, অপরাধ কমে গিয়েছিল, জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রকল্প নেওয়া হয়েছিল। এসব তো সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ারই কথা। অথচ 1977 সালের নির্বাচনে জরুরি অবস্থা জারির কারিগর ইন্দিরা গান্ধী এবং তার দলকে বিপর্যস্ত করে দিয়েছিল জনগণ। পরাজিত হয়েছিলেন ইন্দিরা গান্ধী নিজে এবং তার পুত্র সঞ্জয় গান্ধী। কেন? কারণ সবকিছু ছাপিয়ে যে বার্তাটা প্রকটভাবে জনমনে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হলো ঔদ্ধত্য। ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী এবং তাদের অনুগামী বশংবদ নেতৃবৃন্দের অপরিসীম দম্ভ এবং ঔদ্ধত্যের শিকার হয়েছিলেন নিজেদের অজান্তে। একে বলা হয় ক্ষমতার দম্ভ। সেই দম্ভে গণতন্ত্রকেও আমরা নিয়ন্ত্রণ করব, এই ফাঁদের মধ্যে প্রবেশ করেছিলেন মাতা ইন্দিরা গান্ধী, পুত্র সঞ্জয় গান্ধী। 1972 সাল থেকে 1977 সাল পর্যন্ত সময়সীমায় বঙ্গে কংগ্রেস রাজত্বেও পাড়ায় পাড়ায় জোর করে চাঁদা আদায়, বিরোধীদের হত্যা, রিগিং করে নির্বাচনে জয় ইত্যাদি কারণে মানুষ বিরক্ত এবং ক্ষুব্ধ হয়ে যায়। তাই বঙ্গে সেই পরিবর্তন ছিল প্রত্যাশিত, কারণ ছিল দম্ভ, হিংসা এবং আইন ভঙ্গ। 34 বছরের রাজত্বকালে সিপিএমের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ ছিল না, বরং ভূমি সংস্কার, সফল পঞ্চায়েত ব্যবস্থা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এসবই ইতিবাচক পদক্ষেপ ছিল। অথচ সিপিএমকে সব থেকে বেশি ক্ষতি করেছে সেই ঔদ্ধত্য, দাদাগিরি এবং আইনকে ছাপিয়ে লোকাল কমিটির আইন সমান্তরালভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে যাওয়া। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের 3টে মন্তব্য প্রণিধানযোগ্য, যা তাঁর কাছ থেকে প্রত্যাশাই করা যায় না। অথচ ক্ষমতার দম্ভে তাঁর মুখ থেকেও বেরিয়ে গিয়েছিল ওই মন্তব্যগুলো। তিনি বর্তমান সংবাদপত্র সম্পর্কে বলেছিলেন, বর্তমানকে ছুঁচোর মতো টিপে মেরে ফেলতে পারি। বিরোধীদের গুরুত্ব না দেওয়ার কারণ হিসেবে তিনি একবার বলেছিলেন, আমরা 235, ওরা 30, ওদের কথা শুনব কেন? নন্দীগ্রামের একটা হত্যাকাণ্ডের জেরে তিনি বলেছিলেন, দে হ্যাভ বিন পেইড ব্যাক বাই দেওয়ার ওন কয়েন। জনগণ ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ হয়েছিল ওই ঔদ্ধত্যে। পাড়ায় পাড়ায় এবং রাইটার্সে অসংখ্য মুখ্যমন্ত্রীর জন্ম হয়েছিল, সবাই যেন মুখ্যমন্ত্রী। ঠিক সেই কারণেই সিপিএমকে মানুষ হারিয়ে দেয়। কার্যত সুযোগটা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজও সিপিএম আত্মবিশ্লেষণ করে দেখতে পারে যে বুদ্ধদেব বাবুর ওই মন্তব্যগুলো অথবা আড়ার উদ্ধত নেতাদের প্রশ্রয় দেওয়া তাদের রাজনৈতিকভাবে আদেও কি কোনো লাভ দিয়েছে, নাকি দীর্ঘকালীন ক্ষতি করেছে, এটা এখনো তারা দেখতে পারেন। এই দম্ভ, এই ঔদ্ধত্যের সঙ্গে আবার দুর্নীতিকেও আমদানি করেছিল আবার তৃণমূল সরকার। অতএব সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা হারানোর প্রবণতা শুরু হয়ে যায়, যা নিপুণ প্রশাসনিক দক্ষতায় প্রতিহত করা সম্ভব ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেননি। যেহেতু সিপিএমের উদাহরণ মনে রয়েছে, কিন্তু সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতে সচেষ্ট হননি, বরং একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। পঞ্চায়েত নির্বাচনে হিংসা থেকে রাজ্যকে বিরোধী শূন্য করে দেওয়ার অগণতান্ত্রিক পদ্ধতি, তৃণমূলের বিরুদ্ধে রাস্তাঘাটে মানুষের সব থেকে বড় অভিযোগ শুনতে পাওয়া যায়
সেটা কিন্তু ওই দম্ভ, আইনভঙ্গ এবং হিংসা আর সঙ্গে দুর্নীতি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য প্রকল্প সত্যিকারের জনমুখী ছিল। নিম্নবর্গের মানুষের হাতে অর্থ পৌঁছে দেওয়ার নানাবিধ পন্থায় বাজারে অর্থের যোগান অব্যাহত করা অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। আবার সেখানেও দুর্নীতির অভিযোগ, বিরোধীদের উপর আক্রমণ এবং হিংসার রাজনীতি। সিপিএম এবং তৃণমূলের নেতামন্ত্রীরা যে অসুখে আক্রান্ত হয়েছিলেন, সেই একই অসুখ এখনো লক্ষ্য করা যাচ্ছে বিজেপির কিছু নেতামন্ত্রীর মধ্যেও। সেটা হলো হুমকি, হুঁশিয়ারি, দম্ভের ভঙ্গিতে কথা বলা, বিনয়ী, ভদ্রচিত, নম্র শব্দ উচ্চারণ কার্যত যেন অন্তর্হিত হয়েছে বঙ্গ রাজনীতি থেকে। সংবাদ মাধ্যমে অথবা সভা সমাবেশে কিংবা কর্মী সভায় লক্ষ্য করা যায় বিজেপির নেতামন্ত্রী একাংশের মধ্যে কঠোর বাক্য, বিরোধীদের অপমান অসম্মান করার লক্ষ্য নিয়ে শব্দচয়ন এবং হুঁশিয়ারির ভঙ্গি। রাজনীতি হলো সমাজের দর্পণ। সমাজেই এই প্রবণতাটা আজকাল অনেক বেড়ে গিয়েছে। ভদ্রলোক বাঙালি নামক একটা শব্দ বন্ধের আইডেন্টিটি ভারতের বাইরে প্রচলিত বাঙালি সম্পর্কে। এই আইডেন্টিটি ফিরিয়ে আনতে পারে একমাত্র রাজনীতি। কেন? কারণ সাধারণ মানুষ সব থেকে বেশি মননগতভাবে নিমজ্জিত থাকে রাজনীতির চর্চায়। বঙ্গের রাজনৈতিক তথা সামাজিক পরিবর্তন এবং চরিত্রকে যদি আবার ফিরিয়ে আনতে হয় সুস্থ স্বাভাবিকতায়, তাহলে সেই দায়িত্ব পালন করতে পারে একমাত্র রাজনৈতিক দল এবং শাসক। কারণ এই রাজনৈতিক সম্প্রদায়কে যদি জনতা দেখে গঠনমূলক কথা বলতে, বিরোধিতার মধ্যে থাকছে ভাষার উপর নিয়ন্ত্রণ কিংবা অপশব্দের ব্যবহার কেউ করছে না, তাহলে ধীরে ধীরে হলেও তার প্রভাব পড়বে কিন্তু সমাজে। কিন্তু ঠিক উল্টোটা ঘটে চলেছে আমাদের রাজ্যে। আজকাল সকলেই কেমন যেন হুমকিতে ধমকিতে কথা বলে। নেতা মন্ত্রীদের মধ্যেও এই ছায়া। আবার মনে রাখতে হবে, ঔদ্ধত্য এবং দম্ভ গণতন্ত্রের সব থেকে বড় ক্ষতিকর। বিজেপির মন্ত্রীদের একাংশ এখনো নেতা হয়ে রয়েছেন, মানে তারা যে মন্ত্রী হয়েছেন সেটা তারা ভুলতে বসেছেন, তারা যেন নেতাই হয়ে রয়েছেন। মন্ত্রী হওয়ার গুরুত্ব এবং ভাবমূর্তি সম্পর্কে তারা এখনো অবগত হতে পারছেন না। অবিলম্বে সেই নতুন ইমেজ আত্মস্থ করা শিখতে হবে তাদের। এই যে 2 মাস কেটে গেলেও বিরোধীদের উপর ডিম ছোড়া হচ্ছে, ডিম ছোড়া বন্ধ হচ্ছে না, এটা কিন্তু শাসক ঠেকাতে পারছে না। তার মানে বিজেপি এবং সরকারের কাছে সব থেকে বড় উদ্বেগের বিষয় হলো সর্বোচ্চ স্তরের নেতাদের কথা তাদের অনুগামীরা আসলে গ্রাহ্য করছে না। আর তাই সর্বোচ্চ স্তরের নেতামন্ত্রীরা যতই বিরোধীদের উপর ডিম নিক্ষেপ অথবা মারধরের নিন্দা করুন, তাদের কথার যেন কোনো মূল্যই নেই নিচু তলায়। এই বার্তাটা অত্যন্ত বিপজ্জনক। কিন্তু পুলিশকে দর্শক সাজিয়ে যখন বিরোধীদের উপর চরম অত্যাচার করা হয়, তখন সর্বাগ্রে যে প্রশ্নটা নীরবে প্রতিষ্ঠিত হয়ে যায় সেটা হলো, এই জনতার উপর আসলে সরকার অথবা নেতাদের নিয়ন্ত্রণই নেই। সুতরাং তারা কি বললেন না, এই জনতা সেটাকে গুরুত্বপূর্ণ বলেই মনে করে না। জনতা একবার যখন আইন নিজের হাতে নেওয়া এবং আইন ভঙ্গের মজা পেয়ে গিয়েছে, তখন সেটা একটা নেশায় পর্যবসিত হয়েছে, যা তাদের কাছে উপভোগ্য। একজন বিরোধী পক্ষের মানুষকে সম্মিলিতভাবে প্রকাশ্যে ঢিল, পাথর, ডিম ছুঁড়ে ফেলা হবে, জামা কাপড় খুলে নেওয়া হবে, মোবাইলে ভিডিও তোলা ইত্যাদি করতে এবং দেখতে ভালো লাগছে। আর সেই ভালো লাগা ক্রমেই হয়ে উঠছে মজা এবং বিনোদনের একটা নেশা। এই যে মাত্র 2 মাসেই সাধারণ গ্রাম্য এবং শহরের মানুষ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে পাত্তা না দিয়ে নিজেরাই শাস্তি দিচ্ছে মনের মতো করে, এটা হলো শাসকের কাছে উদ্বেগের, সরকারের কাছে উদ্বেগের। বিরোধীদের উপর আক্রমণ যারা করছে তাদের তুলনায় দীর্ঘকালীন ক্ষতি হচ্ছে কিন্তু শাসকের। কারণ আইনের শাসন নেই, এটা বারংবার বলার সুযোগ পাচ্ছে বিরোধীরা। সরকার সম্পর্কে প্রশাসনিক অক্ষমতার বার্তা যাচ্ছে,
এটা কি উপলব্ধি করা খুব কঠিন? না। যে নেতা মন্ত্রীরা এই কাজগুলোকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সমর্থন করছেন অথবা নিজেরাও আনন্দ পাচ্ছেন, তাদের দূরদৃষ্টির অভাব রয়েছে, এটা বলতেই হবে। সামাজিক মন বোঝারও ব্যর্থতা আছে তাদের। কারণ এক শ্রেণীর মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, মারধর করছে, পোস্টে বেঁধে রাখছে একজনকে। এই দৃশ্যটা এক লহমায় একজনকে ঘিরে ধরে অনেকজন মারছে, এই তকমা পেয়ে যায়। আর সেটা কেন মারছে? কারণ যারা মারছে তারা শাসক দলের। সুতরাং এই দুয়ে মিলে একটা বিরুদ্ধ অভিমতের জন্ম হয়। এই সুযোগটা শাসক গোষ্ঠী বিরোধীদের দিচ্ছে কেন? তাদের লাভটা কি? আমাদের শাসনকালে আইন কঠোরভাবে বলবৎ, কেউ আইন ভঙ্গ করতে পারবে না ইত্যাদি বার্তা গেলে দীর্ঘকালীন অনেক লাভ হবে বিজেপি এবং শাসকের। বিরোধীরা এমনিতেই তো ছত্রভঙ্গ। তৃণমূল নিজেদের অস্তিত্ব রক্ষা করতেই মরিয়া। কেউ জানে না তৃণমূলের প্রতীক এবং নাম কাদের হাতে থাকবে। সিপিএম এখনো সাংগঠনিকভাবে গোছানো নয়। তাহলে এহেন বিরোধীদের উপর বারংবার আক্রমণ করে তাদেরই তো অনেক বেশি প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ হিসাবে বিজেপি নিজেই তাদের প্রতিষ্ঠিত করে দিচ্ছে। প্রশ্ন হলো কেন? বিজেপি অথবা সরকারের কি লাভ হচ্ছে এতে? নেতা মন্ত্রীদের একাংশ দাম্ভিক এবং ঔদ্ধত্যপূর্ণ কথা বলছেন এবং নিচুতলার কর্মীদের কিয়দংশ সরাসরি হিংসার আশ্রয় নিচ্ছে। এই দুয়ে মিলে কার ক্ষতি? চোখ বন্ধ করে বলা যায় ক্ষতি আসলে শাসক এবং শাসক দলের। এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা এই ধরনের বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।